প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভূগোল অ্যাসাইনমেন্টের 2 নম্বর প্রশ্নটি ছিল বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করো। এই প্রশ্নের নম্বরই কিন্তু মানচিত্র অঙ্কনের উপরে, তাই সঠিকভাবে যদি মানচিত্র না আঁকো তাহলে কিন্তু নম্বর পাবে না। আরেকটা বিষয়, তোমরা যারা আর্টসের স্টুডেন্টস, তোমাদের কিন্তু এই মানচিত্র অঙ্কন শিখতেই হবে। আজকে হোক কালকে হোক কোনো সময় কাজে লাগবেই। সে কারণেই আজকে তোমাদের কিভাবে মানচিত্র আঁকতে হয় সেটা দেখিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই। এই বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় এই মানচিত্রটি আঁকা আছে। আমার কাছে বাড়তি বই ছিল বলে আমি পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়েছি, তোমরা কিন্তু আবার পৃষ্ঠা ছিঁড়ে নেবে না। এখন এখানে দেওয়া আছে কিন্তু বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র, অথচ তোমাদের প্রশ্নে ছিল তোমাদের পাট, চা, ইক্ষু দেখিয়ে মানচিত্র আঁকতে হবে। মানচিত্র আঁকার ধরন কিন্তু এক, শুধুমাত্র পাট, চা এবং ইক্ষু কোথায় কোথায় জন্মে সেটা দেখাতে হবে। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে এই মানচিত্র বা বাংলাদেশের মানচিত্র সঠিকভাবে আঁকতে হয়। মানচিত্র আঁকা শিখতে হলে তোমাকে প্রথমে যে কোনো একটি মানচিত্র আগে নিতে হবে। নতুন নতুন যখন শিখবে তখন কিভাবে শিখবে সেটা হচ্ছে একটি মানচিত্র নেবে। এটা আমি বই থেকে নিলাম, তোমরা বই থেকে না ছিঁড়ে গুগল থেকে মানচিত্র ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে নিতে পারো। তারপরে এই মানচিত্রটি নেবে এবং একটি স্কেল নেবে। স্কেল নেওয়ার পরে স্কেলটি মানচিত্রের উপরে দাগ বরাবর বসাবে। উপরে দাগ বরাবর বসিয়ে দেখো এখানে আছে 0, 0 থেকে প্রতি 2 সেন্টিমিটার পর পর একটা করে ফোঁটা দিবে মানচিত্রের দাগের উপরে। এখানে 2-এর উপর ফোঁটা দিলাম, এখানে 4, এখানে 6, এখানে 8, এখানে 10 এবং সবার শেষে 12। এই 12 পর্যন্ত আমি ফোঁটা দিলাম। দেখো এই ফোঁটাগুলো আমি দিয়েছি, পুরোপুরি বোঝা যাবে না, দাগ দেওয়ার পরে বোঝা যাবে। আর মানচিত্র আড়াআড়ি একইভাবে ফোঁটা দেবে প্রতি 2 সেন্টিমিটার পর পর। আমি যে 0 থেকে বসিয়ে নিলাম পুরো স্কেলটা, এরপরে 2 সেন্টিমিটার পর পর একটি করে ফোঁটা দিচ্ছি। 2, 4, 6, 8, 10, 12, 14, এখানে 16 পর্যন্ত আছে। একইভাবে এই দিকেও 16 পর্যন্ত দাগ দিবে, ফোঁটা দিবে। এই দাগ থেকে একটু দূরে সরিয়ে নেবে যাতে দাগটাকে দেখা যায়। এরপর আবার 2, 4, 6, 8, 10, 12, 14 এবং সবার শেষে 16, শেষ দাগ। এই ফোঁটাগুলি দিবে। আর নিচের দিকে একইভাবে 0 থেকে আবার দাগ দেওয়া শুরু করবে। 0 থেকে প্রথমে 2, তারপরে 4, 6, 8, 10 এবং সবার শেষে 12 দেওয়া আছে। এখন উপরে যে ফোঁটাগুলো দিলাম, এই যেখানে তোমরা না দেখলেও আইডিয়া করে নাও, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা পুরো বোঝা যায় না, তবে বুঝে নেবে যে এখানে আমি ফোঁটা দিয়েছিলাম। এই উপরের ফোঁটা এবং নিচের ফোঁটা যেখানে দিয়েছি এই সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে দিবে। আবার আড়াআড়ি এখানে যে আমি ফোঁটা দিয়েছিলাম এবং নিচে যে ফোঁটা দিয়েছিলাম এই ফোঁটা সোজাও স্কেল ধরে দাগ দিয়ে দিবে। দেখো আমার দাগ দেওয়া শেষ। তাহলে পুরো মানচিত্রের যে এই ঘরটি কিন্তু কতগুলো ছোট ছোট বর্গক্ষেত্রে পরিণত হলো। দেখো এভাবে এঁকে নেবে। এখন একটি সাদা পেজ নেবে। পেজ নিয়ে এখানে যেই মাপে মানচিত্রটি আঁকা হয়েছে সেই মাপে সম্পূর্ণ ঘর সাদা পেজে আঁকবে। দেখে নাও, এই দিকে ছিল 12 সেন্টিমিটার, দেখো 0 থেকে 12 সেন্টিমিটার। এই দিকে ছিল 16 সেন্টিমিটার। তোমরা বুঝে নিও, ক্যামেরার সামনে পুরো না আসলে বুঝে নিও আমি এইদিকে 16 সেন্টিমিটার রেখেছি।
একইভাবে এদিকে আবার 12 সেন্টিমিটার দিবে। এবং এইদিকে 16 সেন্টিমিটার, অর্থাৎ এই দাগ দুইটি যোগ করে দিবে। মানচিত্রে ঘরের মাপে চারদিকের দাগগুলো দিয়ে দিলাম। একইভাবে এখন ভিতরের দাগগুলো দিব। তোমাদের মনে আছে মানচিত্রের উপরে আমরা দিয়েছিলাম 2 সেন্টিমিটার পরপর, এখানে 2 সেন্টিমিটার পরপর ভোঁটা দিয়ে দিবে। এবার দাগগুলো এই ফোঁটার সাথে এই ফোঁটা দিয়ে মিলিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে দিবে। যাতে এভাবে ফোঁটা দেওয়ার উদ্দেশ্য যাতে প্রত্যেকটি বর্গ ঘর সমান হয়। দেখো আমাদের বর্গক্ষেত্র আঁকার কাজটি শেষ হয়ে গেল। মানচিত্র যতটুকু ছিল খেয়াল করে দেখো, মানচিত্রের ঘরগুলোকে আমি যেভাবে প্রত্যেকটি বর্গ ঘরে তৈরি করেছি, তেমনি একই মাপ নিয়ে আমি আরেকটি বর্গ ঘর তৈরি করলাম এভাবে। এখন হচ্ছে মূল কাজ। এভাবে কেন বর্গ ঘর তৈরি করে মানচিত্র আঁকতে হয়? এর কারণ হচ্ছে তুমি যখন একটা মানচিত্র এভাবে অনুমানে দেখে দেখে আঁকবে, তখন কিন্তু এই মানচিত্রের বাংলাদেশের এই যে কোণা, মানে এই যে পঞ্চগড় এলাকা, এই পঞ্চগড় এলাকার এই কোণাটা কিভাবে মিলাবে, মিলিয়ে এটা কিভাবে এভাবে আনবে, অনুমানে যখন আঁকতে যাবে তখন আঁকা বাঁকা বা ছোট বড় একটা এলোমেলো অবস্থা হয়ে যাবে। এখন যদি আমরা এভাবে বর্গ করে নিই, অর্থাৎ ঘরের ভাগ করে নেই, তাহলে খেয়াল করে দেখো এই দাগটা খেয়াল করো, এই দাগের কোন অংশে কোণাটা আছে সেই অংশ থেকে আমরা এখানে আঁকতে শুরু করতে পারবো। এই জন্য আসলে ঘর আঁকতে হয়। আরেকটা বিষয়, অনেকে ছাপ দিয়ে আঁকে। ছাপ দিয়ে আঁকলে কিন্তু বোঝা যায় যে এটা ছাপ দিয়ে আঁকা হয়েছে। তাছাড়া শুধুমাত্র অ্যাসাইনমেন্টের কারণে কিন্তু মানচিত্র আঁকা শিখতে হবে এমন না। তোমরা আর্টসের স্টুডেন্ট এবং আমরা বাংলাদেশি, আমাদের উচিত আমাদের দেশের মানচিত্র কীভাবে আঁকতে হয় তা শিখে রাখা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি কীভাবে মানচিত্র আঁকবো। আমি পাশাপাশি নিলাম, খেয়াল করে দেখো এটা হচ্ছে মানচিত্রের প্রথম ঘর, আর আমি যেখানে আঁকবো এটা হচ্ছে প্রথম ঘর। এখন মানচিত্র আঁকার নিয়ম হচ্ছে এই উপরের অংশ আমরা এখানে ধরলাম, এটা উপরের অংশ ধরলাম। এখন এটা কাছাকাছি নেবে এবং দেখো তো এই মানচিত্রের এই কোণাটা এই দাগের কোথায় পড়ছে, এই দাগের সাথে এই দাগ তুলনা করো। তুলনা করলে এই দাগের এই কোণা এখানে এসে পড়েছে, তুমি আইডিয়া করে এখান থেকে শুরু করে দিবে। তারপরে এটা এদিক দিয়ে এসে দাগের কাছাকাছি মিশেছে, এই জন্য এটা দাগের কাছাকাছি মিশাবে। তারপরে এটা এদিক দিয়ে নিয়ে আসবে, এটা এদিক দিয়ে নিয়ে আসবে। আইডিয়া করবে কিন্তু এই দাগের সাথে এই দাগের সামান্য হেরফের হতে পারে, এতে কিছু আসে যায় না। তার কারণ হচ্ছে নতুন নতুন যখন শিখবে বা আঁকবে তা একটু একটু ভুল হবেই। এগুলো আসলে দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের ব্যাপার। আমারও রেগুলার আঁকা হয় না, তবে আমি আঁকার নিয়ম জানি, তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে এই অংশটা দেখো, এই স্কোয়ারের এই দাগের কোন অংশ দিয়ে এটা গিয়েছে সেটা এখান থেকে দিয়ে নাও, দিয়ে এই পর্যন্ত দিলাম। এরপরে এই অংশটা এই দিক দিয়ে এভাবে গিয়েছে, এই দাগ থেকে কত দূরে সেটা খেয়াল করবে। আমার এতটুকু আঁকা শেষ। এরপরে এই দাগটা এখানে এসে মিশেছে, এই দাগটা এখানে এসে মিশেছে। তারপরে এই দাগের উপরে এই দাগ গিয়েছে, তো এভাবে এই দাগের উপরে এই দাগটা দেবে। তারপরে এখানে এসে গোল হয়েছে, এখানে এসে গোল হবে। তারপরে একটু উপরের দিকে যাও, এখানে এসে দাগটা মিশেছে, এই দাগটা এখানে মিশালাম। তারপর এই দিক দিয়ে গোল হয়ে আবার এই দিক দিয়ে এসেছে, তো এখানে আবার এই গোল অংশটা দিবে। তারপর এখানে দেখো একটা কোণ আছে, এই অংশটা দাগের এখানে মিশেছে, এই যে আমি মিশিয়ে দিলাম, এই দাগের সোজা, এই দাগের সোজা। দাগের এই অংশটা এই কোণে এসে মিশেছে, তো এই অংশটা এই কোণে এসে মিশবে। দেখো উপরে শেপটা কিন্তু চলে আসতেছে। এরপরে এখানে এসে মিশেছে, মিশলো। এখানে একটু ভাঙা আছে, এখানে একটু ভাঙা দিলাম, এই ভাঙাটা এদিকে দিয়ে উপরের দাগের কাছাকাছি গিয়েছে, তো তোমরা এখানে কাছাকাছি দেওয়ার চেষ্টা করবে। এই তো এই কোণাটা মিলালাম, এখন এদিক দিয়ে টানো, এদিক দিয়ে টানবে, টেনে এদিকে চলে আসবে। এদিকে একটু আঁকা বাঁকা হলে সামান্য কিছু চেঞ্জ হবে না, কোনো সমস্যা নেই। তারপরে এই দাগটা এদিকে এসে এই দাগের সাথে মিশেছে, দেখো নিচের দাগের সাথে, তো চেষ্টা করবে এই দাগটা নিচের দাগের সাথে মেশাতে। এটা মিশালাম, এই যে দেখো এখানে এটা আরেকটু নেমেছে, আরেকটু নামিয়ে দিবে। তারপরে এই দাগটা এই দাগের কোণা থেকে একটু নিচে, এই দাগের কোণাটা খেয়াল করো, তারপরে এই দাগের কোণাটা খেয়াল করো। তারপর এই দিক দিয়ে এখানে এসে এই দাগের সাথে মিশেছে, এই যে এই দাগ।
তারপর এই দাগ এখান দিয়ে পার হয়ে এখান দিয়ে আঁকা বাঁকা হয়ে এই দাগের সাথে মিশেছে। তুমি এখানে আঁকা বাঁকা করে এই দাগের সাথে মিশিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী, ক্যামেরাতে দেখানো সুবিধার জন্য আমি এই পেজটা উপরে দিয়ে দিলাম, এই অংশটা নিচে চলে গেল। এখন দেখো এই দাগটা এখানে এসে এই দাগের সাথে মিশেছে। তুমিও এখানে এই দাগটা এনে নিয়ে এই দাগের সাথে মিশাবে। এবং সবার শেষে দেখো এই দাগের অর্থাৎ এই ঘরের কোথায় এসে মিশেছে, এই যে এখানে এসে মিশেছে। তো এখানে এসে মিশেছে, এখানে এটা শেপ দিবে। এই কোণা শেপটা পেয়ে গেলাম। এখন এই গোলটা এখানে এসে মিশেছে, গোলটা এখানে এসে মিশালাম। এরপরে এই দাগে এসে এই দাগটা মিশলো, এই দাগের কোণা থেকে ছোট্ট একটা ঢেউ হলো, এখানে ছোট্ট একটা ঢেউ দিলাম। এই দেখো এখানে একটা ঘরের কোণা তৈরি আছে। তারপরে এই দাগটা এখানে ছোট ছোট ঢেউ নিয়ে এই দাগ থেকে একটু উপরে, এই দাগ থেকে একটু ডাইন দিকে এসে মিশেছে। তো এই শেপটা তোমরা দেখে দেখে এঁকে নাও। সামান্য একটু আঁকা বাঁকা হলে কিছু আসবে যাবে না। তারপরে এখানে এসে নিচ দিকে নেমে গিয়েছে, এটা নিচ দিকে নামিয়ে দেবে। তারপর এদিক দিয়ে চলে আসলো, সামান্য একটু বাঁকা হয়েছে, কারণ ক্যামেরার সামনে দেখাতে গিয়ে একটু ঝামেলা হচ্ছে। নিজে যদি টেবিলে বসে আঁকতাম তাহলে আরও সুন্দর হতো, এটা তোমরা বুঝতেই পারতেছো। আবার একটু এদিকে আঁকবো। এখানে এসেছিলাম আমরা এই পর্যন্ত, এই দাগ পর্যন্ত এসেছিলাম। দেখো এই যে এই দাগ পর্যন্ত এসেছিলাম। তারপরে এই দাগটা এই ঘরের মাঝখানে চলে এসেছে, সামান্য একটু মাঝখানে দিয়ে দিলাম। তারপরে এটা এদিকে বাঁকা হয়ে এসেছে, বাঁকা হলো। তারপর এই সোজা বের হয়ে গেছে, এই সোজা বের হয়ে গেল। তারপর এখানে এসে নিচে নেমেছে, এখানে এসে নিচে নামাবে। তারপর এদিকে একটা ঢেউ, এদিকে ঢেউ দিয়ে এই কোণায় এসে মিশেছে, এই কোণায় মিশালাম। তো আমি এখন সরাসরি এঁকে দেখাই। নিয়মটা তো বুঝতে পেরেছো? আসলে মূল নিয়মটা আবার বুঝিয়ে দিই। এই ঘরের এই যে ছোট ছোট ঘরগুলো করা হয়েছে বর্গঘর, এই বর্গঘরের কোন অংশে কোথায় ঢেউ খেয়েছে এই বর্গের সাথে তুলনা করে সেখানে কাছাকাছি ঢেউ দিবে, তাহলে মানচিত্রের একটা শেপ তৈরি হয়ে যাবে। এখন আমি তাড়াতাড়ি করে এঁকে দিই, তোমরা বুঝতে পারবে আশা করি। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো মানচিত্রের বাইরের শেপটা আমরা পেয়ে গেলাম, একেবারে কাছাকাছি হয়েছে। 100% কিন্তু অ্যাকুরেট হয়নি, সামান্য কিছু হেরফের আছে। অনেক দিন পরে আঁকলাম, আমি জাস্ট নিয়মটা দেখালাম। এটা আমারও ঘন ঘন আঁকা হয় না, মাঝে মাঝে আমি আঁকি, এবং তোমাদের সুবিধার জন্য আজকে আমি তোমাদের নিয়মটা শুধু দেখিয়ে দিলাম। এভাবে মানচিত্রের মোটামুটি একটি শেপ পাওয়া যাবে। তো তোমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে ভালো হবে। আরেকটা বিষয়, এখানে যে ঘরগুলো এঁকেছি, তোমরা সবসময় মানচিত্র আঁকার সময় এই ঘরগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। তোমাদের খাতায় এভাবে ঘর রাখলেও এই ঘরগুলো কিন্তু মোছার চেষ্টা করবে না, মোছার দরকারও নেই। কারণ প্রত্যেক শিক্ষক জানে, ভূগোল শিক্ষক জানে মানচিত্র আঁকার নিয়ম এইটা। এই কারণে এই ঘরগুলো না মুছলেও কোনো প্রবলেম নেই, বরঞ্চ ঘরগুলো থাকলে তোমার আঁকতে সুবিধা হবে এবং দেখতেও ভালো হবে। এখন যে ভিতরের সীমানাগুলো, যেহেতু এই মানচিত্র এটি প্রশাসনিক মানচিত্র, তোমাদের আঁকতে বলেছে পাট চা ইক্ষু। তো আমার ভূগোলের যে অ্যাসাইনমেন্টের ভিডিওটা আছে ওখানে দেখবে আমি পার্টস আর ইক্ষু দেখিয়ে একটি মানচিত্র অঙ্কন করেছি, বা মানচিত্রে একটি ছবি দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা প্রয়োজন মতো ইক্ষু, পাট এবং চা এর অংশগুলো দেখিয়ে দিবে, দেখলেই বুঝতে পারবে। আর এখন মাঝখানের দাগগুলো কীভাবে দিবে, একইভাবে এই মাঝখানের দাগগুলো দিবে। মাঝখানে যে জেলার সীমানা অথবা এই যে নদীগুলো আছে, নিচে বঙ্গোপসাগর, এই অংশগুলো কিন্তু তোমরা এখন আমি যে নিয়মে আঁকলাম এই নিয়মে আশা করি দিতে পারবে। তোমাদের কিন্তু 100% অ্যাকুরেট হবে না, আবারও বললাম কাছাকাছি মিশবে। কাছাকাছি হলেই নাম্বার পাওয়া যাবে, তার কারণ মানচিত্র আঁকা সহজ কাজ না, খুব জটিল একটি কাজ, সবাই এটা পারে না। তুমি যদি পারো বা তোমরা যদি এটা চেষ্টা করো, কাছাকাছি হলেও শিক্ষক বুঝবে যে তুমি চেষ্টা করেছো,
এই জন্য তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। মোট কথা, মানচিত্রের এই বাইরের যে শেপ, এই আকৃতিটি যদি সঠিক হয় তাহলে ভিতরে সামান্য হেরফের হলে সেখানে কোনো নম্বর কাটা যায় না। মানচিত্র দেখলেই যেন বোঝা যায় যেটা একটি সঠিক মানচিত্র হয়েছে, বাইরের শেপটি বাংলাদেশের মানচিত্রের মতো মনে হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করবে, মানচিত্র সবসময় উপরের দিকে কিন্তু উত্তর দিক থাকে। এভাবে মানচিত্র সারা পৃথিবীর মানচিত্র আঁকা হয়। পৃথিবীর যে দেশে মানচিত্র আঁকা হোক না কেন, এই নিয়মে আঁকতে হয়, উপরের দিকে সবসময় উত্তর দিক দিতে হবে এবং নিচের দিক থাকবে দক্ষিণ দিক। আরেকটা বিষয় খেয়াল করবে, যে কোনো মানচিত্রে এখানে একটি স্কেল দেওয়া থাকে, 0, 32 কিলোমিটার, 64 কিলোমিটার। এর কারণ হচ্ছে এই মাপ অনুযায়ী মানচিত্রের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। আমি একটু বুঝিয়ে দিই। সাপোজ এখানে 0 থেকে 32 স্কেল দিয়ে দেখো তো কতটুকু হয়। 0 থেকে 32 দেখো 1 সেন্টিমিটার। এখন তুমি মানচিত্রে ধরো এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এরপর এখানে স্কেলটা ধরবে। স্কেল ধরে এই যে দেখো স্কেলের 0 এবং এখানে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার পর্যন্ত এখানে আমি যদি পেন্সিল দিয়ে ধরি তাহলে খেয়াল করে দেখো এই চাঁপাইনবাবগঞ্জ জেলার এখান থেকে এখানকার দূরত্ব আছে 32 কিলোমিটার। এইভাবে মূলত এখানে স্কেল নির্ধারণ করা হয়। সেই হিসাবে তুমি এখান থেকে স্কেল আইডিয়া নিয়ে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে যে মৌলভীবাজার পর্যন্ত এখান থেকে এখানকার দূরত্ব কত হতে পারে এবার তুমি বের করে নিতে পারো। তাহলে দেখো চাঁপাইনবাবগঞ্জ থেকে মৌলভীবাজার পর্যন্ত 9.5 সেন্টিমিটার আছে। তাহলে 9.5কে 32 কিলোমিটার দিয়ে গুণ করবে, তাহলেই তুমি পেয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলে মৌলভীবাজারের দূরত্ব কত। এইভাবে মূলত মানচিত্রের নিয়ম, মানে মানচিত্রের দৈর্ঘ্য, মানচিত্রের এক এলাকা থেকে আর এক এলাকা কত দূরত্ব সেটা নির্ধারণ করা হয়। এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে না, আমি শুধু বুঝিয়ে দিলাম যে মানচিত্রে বিভিন্ন সংকেত দেওয়া থাকে, এই সংকেতের মানেগুলো কী কী। আর বেশি কিছু আলোচনা করলাম না, ভিডিও বড় হয়ে যাবে। তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। এখন থেকে রেগুলার এই অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও রেগুলার তোমাদের ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, বাংলা, ইংরেজি এবং গণিত, বিজ্ঞান সব বিষয় নিয়ে এই চ্যানেলে আমি আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ। তারপর তোমরা কমেন্টে তো জানাবেই তোমাদের কোথায় কী প্রবলেম। এরপর আছে ভূগোলের অঙ্কগুলো, বিজ্ঞানের অঙ্কগুলো, এরপরে সাধারণ গণিত, ইংরেজির অংশগুলো, গ্রামার অংশ, যা কিছু তোমাদের প্রবলেম একটু শুধু কমেন্টে জানাবে। আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো করে একেবারে সিরিয়াল তোমাদের সব ভিডিও আপলোড করে দেবো। প্রতি সপ্তাহে 5টা 6টা করে ভিডিও যাবে চ্যাপ্টার ওয়াইজ, এবং সাবজেক্ট ভাগ করে দেবো, তোমাদের একটা রুটিনও বলে দেবো। তোমরা বাসায় বসে সম্পূর্ণ পড়ালেখাটা পেয়ে যাবে এবং আমার উপর বিশ্বাস রাখো, খুব ভালো মতো বুঝিয়ে দেবো। তোমাদের বাসায় শিক্ষক থাকলে থাকুক, কোচিংয়ে গেলে যাও, কোনো ব্যাপার না। আমি তোমাদের অনেকটা সাহায্য করব তোমাদের পড়াশোনার ক্ষেত্রে। তাহলে আশা করি মানচিত্র আঁকা মোটামুটি বুঝতে পেরেছ। এভাবে অ্যাসাইনমেন্টের খাতায় মোটামুটি আঁকো, আগে শিক্ষককে খুশি করো, পরে তুমি সময় মতো ভালো মতো শিখে নেবে কীভাবে। আর আমি তো আছি, প্রয়োজনে তোমরা আমাকে প্রশ্ন করবে, কমেন্ট করে জানাবে। এরপরে আরও কীভাবে সূক্ষ্মভাবে মানচিত্র আঁকা যায় একেবারে নিখুঁতভাবে, এভাবে শুধু বাংলাদেশের না সারা বিশ্বের মানচিত্র, এবং তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলার যে মানচিত্র কীভাবে আঁকতে হয় সেটাও দেখিয়ে দেব। তোমরা যেই জেলা থেকে এই ভিডিও দেখছো তোমার জেলার নাম কমেন্টে জানাও, কিভাবে তোমার জেলার মানচিত্র আঁকতে হবে সেটাও আলাদা করে দেখিয়ে দেবো, তোমাদের ভালো লাগবে। আসলে মানচিত্র ভালো মতো আঁকতে পারলে নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে না, সেটা চলে আসে। কারণ নিজের মনে হয় যে আমি আসলে মানচিত্র আঁকতে পারি। এটা অহংকারের বিষয় না, এটা ভালো লাগার বিষয়। তো তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, ভালো থেকো।